থাইল্যান্ডের ব্যাংকক শহরের কিছু প্লেস পার্ট 1-এ আমি এক্সপ্লোর করেছি। আরও কিছু প্লেসকে এক্সপ্লোর করার জন্য থাইল্যান্ডের ক্যাপিটাল সিটি ব্যাংককের দ্বিতীয় দিনে সকাল সকাল দুজনে হোটেল থেকে বেরিয়ে পড়লাম পায়ে হাঁটা ডিস্টেন্সে বাস স্টপ চায়না টাউন। অন্তত 10 থেকে 15 মিনিটের অপেক্ষায় গভর্নমেন্ট বাস সার্ভিস হাজির। এবার ঠিক করে নিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্রিপে ইন্টারন্যাশনাল রোমিং মাস্ট, কারণ এটাতে ইন্টারন্যাশনাল কল, হোয়াটসঅ্যাপ, গুগল লোকেশন, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সব কিছুই করা যায়। তাই কারেক্ট লোকেশনে এসে পৌঁছে গিয়েছিলাম গুগল ম্যাপের সহযোগিতায়। তাই বাসে চলতে চলতে পৌঁছে গেলাম আজকে লং টেল বোট সাফারির লং টেল বোটের উদ্দেশ্যে ফেরিঘাটে। পৌঁছে গেলাম ফেরিঘাটে, বুক করলাম লং টেল বোট সাফারি। কিছুক্ষণের অপেক্ষায় লং টেল বোট হাজির। এই থাইল্যান্ডের ব্যাংকক শহরকে জুড়ে রয়েছে এক খুব সুন্দর নদী, যার নাম হলো ছায়াপ্রায় রিভার। আজ এই ছায়াপ্রায় রিভারেই 3 থেকে 4 ঘন্টা ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের প্লেস আমরা এক্সপ্লোর করব। আমার লাইফের ফার্স্ট টাইম এই লং টেল বোট সাফারি ছিল এক অসাধারণ। অনেক কিছু দেখতে দেখতে চললাম লং টেল বোটে। তারাই হঠাৎ বলে উঠল এখানে নাকি তাদের এক আর্টিস্টের বাড়ি। তার ঠিক পাশেই দেখলাম এক খুব সুন্দর বৌদ্ধ মন্দির। আর্কিটেকচারটা ছিল একটু যেন অন্য ধরনের। আর এখানের এই ফ্লোটিং মার্কেট, মানে ভাসমান বাজারের যে দোকানগুলো দেখছেন, এই দোকানের সাথে সাথে এদের স্থায়ী বাড়িঘরও যেন এই জলের উপরেই। কতটা ভয়ে ভয়ে তারা যেন থাকে। 1-2 বার তো দেখলাম 1-2টো ঘর তো ভেঙেই গেছে। আমরা হলে তো ভয়েই মরে যেতাম। আমরা লং টেল বোটে যাচ্ছি, তাও আবার লাইফ জ্যাকেট পরে, আর ওরা থাকে আবার এইভাবেই। তার সাথে দোকানপাট, তাদের সারা জীবন এভাবেই চলেছে, শুধু ছায়াপ্রায় নদীকে ভরসা করে। চলতে থাকলো আমাদের লং টেল বোট সাফারি। এখানে হাইফান্ডা, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণীর সবাই আছে, কিন্তু এখানের মানুষজনদের মধ্যে যেন একটা সরলতা, সিম্পলিসিটি আমার মনকে যেন কেড়ে নিয়েছিল। এবার এই ট্রিপটা ছিল যেন একটু অন্য ধরনের। তারা যেন সবসময় সহজ সরলকেই একটু বেশি ভালোবাসে। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম আজকের ফ্লোটিং মার্কেট, মানে হলো ভাসমান বাজার, পুরোটাই যেন জলের উপরে। সেখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ছোট ছোট সেই লং টেল বোটে করে আমাদের কাছে এসে হাজির। কোনো দিন বা কিছু বিক্রি হয়, কোনো দিন বা হয় না, আমরা তো কেউ নিলামই না। তাও তাদের মনে যেন সেই খুশি, তাদের মুখে যেন হাসির ছাপ। এভাবেই যেন চলতে থাকে তাদের প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই নৌকাতে ঘুরে ঘুরেই তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু বিক্রি হয় কোনো দিন বা হয় না। আমাদের লং টেল বোট সাফারিতে শুধু আমরাই না, আরও ছিল 4 বিদেশি। ঠিক এবার দেখুন আপনার ডান দিকে একটা ঘর কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে জলের মধ্যে এসে গেছে। তারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এভাবেই বিপদের সাথে খেলা করে করে জীবন অতিবাহিত করে চলেছে।
আজকের আমাদের লং টেল বোট সাফারির ফার্স্ট ডেস্টিনেশন ছিল ভাসমান বাজার। এটা দেখার পর আবার আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় স্থান লাং বুদ্ধা। আমি আমার ভিডিওর ফার্স্ট পার্টে আমি এক্সপ্লোর করেছি লাং বুদ্ধা, কিন্তু এটা শোয়ানো অবস্থায়। এখন আমরা যেটা দেখব সেটা হলো বসা অবস্থায়, ইন সিটিং পজিশন লাং বুদ্ধা। এটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব লং টেল বোট সাফারির থার্ড ডেস্টিনেশন। এভাবেই ছায়াপ্রায় নদীতে ঘুরতে ঘুরতে আজকের পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে গেলাম ওয়াটআরুন। ওয়াটআরুন দেখতে গেলে আপনাকে ছায়াপ্রায় নদীর বিপরীত সাইডে যেতে হবে, কিন্তু আর আমাদের হাতে টাইম ছিল খুবই কম। এভাবে ঘুরতে ঘুরতে কখন যে 4 থেকে 5 ঘন্টা গলে গেছে টেরই পেলাম না। ভুলে গিয়েছিলাম আজকের খিদে, আজকের তৃষ্ণা। আজকে লং টেল বোট সাফারি শেষ করে পায়ে হাঁটা ডিস্ট্যান্সে পৌঁছে গেলাম গভর্নমেন্ট ফেরি সার্ভিস। সে গভর্নমেন্ট ফেরি সার্ভিস থেকে ফেরি নিয়ে একসাথে সবাই অলমোস্ট 70 to 80 প্যাসেঞ্জার নিয়ে চলতে থাকলো আমাদের বোট নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ছায়াপ্রায় নদীর ধারেই থাকা থাইল্যান্ডের সবথেকে বড় শপিং মল আইকন সিয়াম। আইকন সিয়ামের সৌন্দর্য সন্ধ্যাবেলায় যেন আরও বেশি হয়ে ওঠে। তার কারণ হলো এখান থেকে আইকন সিয়ামের সামনে থেকে ডিনার ক্রুজের জন্য বড় বড় জাহাজ এখান থেকে ছেড়ে যায়, ছায়াপ্রায় নদীকে এক্সপ্লোর করে। চলুন এবার দেখে নিই আইকন সিয়ামের সেই আলোকিত জগৎ। বাইরেটা দিনের বেলা হলেও সে আইকন সিয়ামের আলোকিত জগৎ ছিল যেন পুরোটাই আলাদা। বিভিন্ন কালচার, জিনিসপত্র, কেনাকাটা, খাওয়া দাওয়া সবই ছিল অন্য ধরনের। আর এই সময়টা তাদের কাছে ছিল যেন অন্য স্পেশাল টাইম, কারণ এটা তাদের নিউ ইয়ার এবং ওয়াটার ফেস্টিভ্যাল টাইম। আমরা যেমন দোলের বসন্ত উৎসবে আবির নিয়ে খেলি, ওরা তেমন জল নিয়ে খেলে, তাই এটাকে বলে ওয়াটার ফেস্টিভ্যাল, জল উৎসব। সেই জন্য ছিল প্রচুর ব্যস্ততা, প্রচুর ভিড়, প্রচুর খাওয়া দাওয়ার দোকান, সবই যেন ব্যস্তমুখর পরিবেশ। দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর জল নিয়ে তারা আনন্দে মাতোয়ারা, আর তার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সেই পরিবেশ আমাদেরকে যেন মুগ্ধ করেছিল। আর তার সাথে খাওয়া দাওয়া তো ছিলই। প্রত্যেক দিনের ব্যস্ততার জীবনে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজের চাপে হাঁপিয়ে উঠি, তখন মন চায় যেন একটু ছুটি নেওয়ার। তার সাথে অ্যানিভার্সারির দিন যখন দরজায় কড়ানোর ছিল, তাই বিভিন্ন প্লেস আমরা ঠিক করছিলাম। কিন্তু বিদেশ সফর একটু ব্যয় সাপেক্ষ, তাই ভেবে উঠতে পারছিলাম না কোথায় যাব। তাই অর্ধাঙ্গিনীর প্রবল চেষ্টায় আর তার সাপোর্টে ঠিক করে নিয়েছিলাম এবারে ট্রিপ করব থাইল্যান্ড।
এবারের এই বিদেশ সফর ছিল অসাধারণ এক এক্সপিরিয়েন্স। তাদের কালচার, তাদের সব কিছু যেন আমাদের মন ছুঁয়ে নিয়েছিল। তাদের এক সাইডে যেন আছে শহরের সেই ব্যস্ততার জীবন, আরেক সাইডে আছে তাদের যেন সেই প্রাকৃতিক সৌন্দর্যের মন কেড়ে নেওয়া এক সৌন্দর্য। তার সাথে এই ট্রিপে ছিল বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। তাই একটা কথা বলে রাখি, আমার ধারণা অনুযায়ী মানুষ খায় না এরকম কিছু নেই হয়তো। তাই খেতে খেতে ভাবছিলাম আরও কিছু ডিফারেন্ট টাইপের ট্রাই করা যায় কি না। আমার অর্ধাঙ্গিনী বলে বসলো এটা চাই ওটা চাই, তার মধ্যে মধ্যে সিলেক্ট করতে করতে একটা বেছে নিয়েছিল সি ফুড। খেতে খেতে আনন্দ করছিল, খাওয়ালাম তা বটেই, কিন্তু খাইয়েও ফল কি হলো সেটা এবার দেখে নিন আপনারাও। কোথায় আবার কার সাথে চলেও যাচ্ছিল সে। এটা ছিল আইকনসিয়ামের সব থেকে উপরের তলা থেকে তোলা কিছু ভিডিও। এবার আইকনসিয়াম থেকে এসে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে চলে আসলাম থাইল্যান্ডের ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড ফেমাস, সব থেকে ফেমাস ক্যাফে। কিন্তু এই ক্যাফেটার একটু ছিল অন্য ধরনের, এটার তাই নাম কন্ডম ক্যাফে। থাইল্যান্ডে মোস্টলি 2 থেকে 3টা এদের ব্রাঞ্চও আছে। এখানে খাবার তো ছিল অসাধারণ, তার থেকে এখানে মানুষরা ভিড় জমায় তাদের ডেকোরেশন নিয়ে। এর মধ্যে আপনারা এখন যা সমস্ত ডেকোরেশন দেখবেন, ইট ইজ অল অ্যাবাউট কন্ডম। এটা কখন আবিষ্কৃত হয়েছিল, এদের বিভিন্ন ধরনের মডেল, এভরিথিং।
এখানের অসাধারণ সেই ডেকোরেশন, সেই ফুলদানি, ফ্লোর ডেকোরেশন, রুপটপ ডেকোরেশন, সাইড ওয়াল ডেকোরেশন, এভরিথিং তারা করেছিল শুধুমাত্র কন্ডম দিয়ে, ডিফারেন্ট কালার্স দিয়ে। এটা ছিল অসাধারণ। এবং তাদের যে রিসেপশন পাওয়ার, তাদের যে স্টাফদের রিসেপশন কোয়ালিটি, এটা ছিল অসাধারণ। এটা একটা ছিল আমাদের কাছে এক বিশেষ স্থান ইন থাইল্যান্ড। তাই এই কন্ডম ক্যাফে দিয়ে থাইল্যান্ডের ব্যাংকক শহরের দ্বিতীয় দিন শেষ করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নিমেষে কখন যে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। সন্ধ্যাও হয়ে গেছে, ফিরলাম হোটেলে। পরের পর্বে দেখা হবে থাইল্যান্ডের অন্য এক জায়গা নিয়ে, ফুকেটের পর্বের জন্য রইল কিছু অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।